কি আপনারা একটা বাড়ি বানাতে চাচ্ছেন কিংবা চাচ্ছেন মোটামুটি আপনারা ২ তলা ৩ তলা ফাউন্ডেশন দিবেন কিংবা ৪-৫ তলা ফাউন্ডেশন দিবেন বা এর চেয়ে বড় বিল্ডিং দিবেন কিংবা ১ তলা ব্রিক ফাউন্ডেশন দিবেন। তাহলে আজকে আপনাদের কাছে আমি কিছু কথা শেয়ার করতে চাই আমার অভিজ্ঞতার আলোকে, যেগুলো আপনার একটা বাড়ি বানাতে খুবই কাজে দিবে এবং এই বিষয়গুলো খুবই সেনসিটিভ। এই বিষয়গুলো আপনার জানা দরকার। তো দেখুন, যখন আপনারা বাড়ি বানাবেন প্রথমত আপনাকে সেই জায়গাটা সম্পর্কে একটা আইডিয়া থাকতে হবে যে আপনার জায়গাটা কত ফুট বাই কত ফুট, এবং বাড়ি বাদে আপনার সেই জায়গায় আর আলাদা কী কী ঘর লাগবে। যেমন গ্রামের দিকে আমাদের বাড়ির পাশাপাশি একটা রান্নাঘর থাকে বাইরে, যদিও ফ্ল্যাটে আমরা ভিতরে রান্নাঘর রাখি, তারপরও অনেকে বাইরে একটা রান্নাঘর রাখে, একটা পাবলিক বাথরুম রাখে, একটা গরু ঘর বা গোয়াল ঘর থাকতে পারে, হাঁস মুরগির ঘর থাকতে পারে, একটা বাইরে স্টোর রুম থাকতে পারে যেখানে আপনার রান্নার জন্য লাকড়ি বা কাঠ এগুলো মজুত করা হয়, বা বিভিন্ন কৃষির জিনিসপত্র রাখা হয়। এরকম একটা ঘর দরকার। তো এই প্রপার জায়গাটা সম্পর্কে আপনাকে পরিপূর্ণ আগে আইডিয়া থাকতে হবে আমার কোন কোন ঘরগুলো এখানে আপনি বসাবেন। দ্বিতীয় কথা, আপনারা যারা ২ তলা ৩ তলা ফাউন্ডেশন দিচ্ছেন বা ১ তলা ব্রিক ফাউন্ডেশন দিচ্ছেন, মূলত আপনাকে প্ল্যান করে বাড়িটি আগে আগানো উচিত। আপনার লোকাল কোনো মানুষের মিস্ত্রির কথায় বা লোকাল কোনো মানুষের কথায় প্রভাবিত না হয়ে একজন ইঞ্জিনিয়ারের দ্বারস্থ হয়ে আপনি সিম্পলি একটা প্ল্যান করে নিতে পারেন যে আপনার জায়গাটাতে ধরুন একটা ১৫০০ স্কোয়ার ফুট জায়গা আছে, সেখানে আপনার কয়টা বেডরুম হচ্ছে বা আপনার চাহিদা অনুযায়ী বেডরুমগুলো কত স্কোয়ার ফুট হচ্ছে, সেভাবে আপনি একটা কোয়ান্টিটি দিয়ে একটা প্ল্যান তৈরি করে নেবেন। মূলত এরপরই গেল ডিজাইনের ব্যাপারটা, আপনারা ডিজাইন ইঞ্জিনিয়ারের কাছে ডিজাইনটা করে নেবেন। এবং এই কাজগুলো করতে কিন্তু খুব একটা বেশি পয়সার খরচ হয় না, যদিও আপনার একটা বাড়ি বানাতে ১৫ লাখ, ২০ লাখ, ৩০ লাখ, ১ কোটি পর্যন্ত বড় হাইরেজ বিল্ডিংগুলোতে খরচ হয়। সেক্ষেত্রে ওই তুলনায় এই ৮-১০ হাজার টাকা তেমন কিছুই না। আপনারা এই প্ল্যানগুলো অবশ্যই করে নেবেন এবং সেই সাথে আপনার যে মূল যে জিনিসটা হচ্ছে একটা ভালো কন্ট্রাক্টর বা সাব কন্ট্রাক্টর নিয়োগ করা। কারণ আপনি যে মালামালগুলো দিচ্ছেন, ধরেন আপনি ভালো মানের রড ব্যবহার করতেছেন, বিএসআরএম ব্যবহার করতেছেন, আকিজের রড ব্যবহার করতেছেন, এসএসআরএম ব্যবহার করতেছেন, ভালো মানের সিমেন্ট ব্যবহার করতেছেন, সেক্ষেত্রে আপনার কাজের কোয়ালিটি যদি ঠিক না হয় তাহলে কিন্তু এই ভালো মানের রড সিমেন্ট এটা কিন্তু আপনার বাড়ির স্থায়িত্ব বাড়াতে পারবে না। বাড়ির স্থায়িত্ব বাড়ানোর জন্য আপনার কাজের যে কোয়ালিটি সেটাকে মেনটেন করা ১০০% জরুরি, যেটা আমাদের ইঞ্জিনিয়ারিং ভাষায় বলে যে কোয়ালিটি হচ্ছে একটা কাজের মূল ভিত্তি আর কি, মূল শক্তি, যেটা আপনার বিল্ডিংকে স্থায়িত্ব দিতে পারে। তো সেই ক্ষেত্রে আপনার কাজটা কোয়ালিটি হওয়ার জন্য আপনাকে একটা কোয়ালিটিফুল ঠিকাদার বা সাব ঠিকাদার নলেজ করতে হবে। তো আপনি যখন বাড়ি বানাবেন তখন একটু অবশ্যই আপনার নিজে ঘেঁটে ইন্টারনেটে ঘাঁটবেন কোন কোন জিনিসগুলো ভালো, কোন জিনিসগুলো খারাপ, বা কোন কাজটা কীভাবে ভালো হয়। এই জিনিসগুলো এখন সবাই ইন্টারনেটে অ্যাভেলেবেল বা অ্যাক্সেস করতে পারে। সেক্ষেত্রে আপনি একটু হলেও এই বিষয়গুলো সম্পর্কে আইডিয়া নেবেন। সেই সাথে আপনার যখন বাড়ির বিভিন্ন বেজের কাজ হবে, কলামের কাজ হবে, তখন একজন দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা সাইডটা বা রডটা চেক দিয়ে নেবেন, শাটারিংটা চেক দিয়ে নেবেন, তাহলে কিন্তু আপনার কাজটা প্রপারলি সুন্দর হবে। এবং সাব ঠিকাদারের সাথে মূল যে পর্যায়টা বা এগ্রিমেন্টটা করবেন, অবশ্যই একটা লিখিত এগ্রিমেন্ট করবেন, সেখানে উল্লেখ করা থাকবে যে আপনি কোন কোন কাজগুলো তার দ্বারা করাতে চাচ্ছেন, নাহলে কিন্তু পরবর্তীতে গিয়ে আপনি ভেজালে পড়তে পারেন। তো এই জিনিসগুলো আপনি মেনটেন করে এবং কাজের যে কোয়ালিটি, কোন কাজটা কীভাবে করতে হয়, ইঞ্জিনিয়ারের সাথে সবসময় আপ টু ডেট থাকবেন, কোন কাজে কতদিন কিউরিং করতে হবে, কোন কাজে কত ইঞ্চি ঢালাই করতে হবে, সেই বিষয়গুলো আপনাকেই ইনশিওর করতে হবে। সাব ঠিকাদার কিন্তু আপনাকে যেভাবে কমে তার পরিশ্রম কম হয় সেভাবেই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে, বাট আপনি স্ট্যান্ডার্ড যেটা সেটা নিজে জানার চেষ্টা করবেন। আজকাল গুগল করলে, ইউটিউব করলে সব কিছু বিষয়ে জানা যায়। সেক্ষেত্রে এই বিষয়গুলো আপনি সিনসিয়ার হলেই আপনার বাড়িটা হবে মজবুত এবং স্থায়ী এবং আপনার স্বপ্নটা বাস্তবে রূপান্তর নিতে পারবে। আশা করি এই বিষয়গুলো আপনাকে একটা আপনার সুন্দর বাড়ি বানাতে হেল্প করবে। এবং পরবর্তী বিষয়ে আমি আলোচনা করব আপনি সাব ঠিকাদারের সাথে আপনার এগ্রিমেন্টটা কীভাবে করতে পারেন বা সাব ঠিকাদারের সাথে এগ্রিমেন্টগুলো কীভাবে করা উচিত। তো সবাই ভালো থাকবেন।